শহরের ভিড়ভাট্টা থেকে অনেক দূরে আজকে আমি এসেছি নর্থ বেঙ্গলের একটা অফবিট ডেস্টিনেশনে। হয়তো অনেকেরই কাছে একদম অচেনা এটা। গ্রামের শান্ত পরিবেশ, পাইনের জঙ্গল, ঝর্ণা সব মিলিয়ে এ এক অন্য রকমের অনুভূতি। ঘড়িতে এখন সময় সকাল 12:30। আমরা যাচ্ছি দার্জিলিং থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। এই যেতে সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। আর তোমরা যদি এনজিপি থেকে আসো তাহলে প্রায় 80 কিলোমিটার দূরে, সময় লাগে 4 ঘন্টা মতো। আমরা যাচ্ছি একটা নতুন অফবিট ডেস্টিনেশন অফ নর্থ বেঙ্গল, চটকপুর। আমরা যেহেতু এসেছি দার্জিলিংয়ের দিক থেকে, প্রথমে পেরোলাম ঘুম, তারপরে পৌঁছলাম সোনাদা। সোনাদার একটা জায়গার নাম হচ্ছে কংখোলা। সেই কংখোলাতে পৌঁছে বাঁ দিকে উঠে গেছে একটা সরু রাস্তা। আর যদি এনজিপির দিক থেকে আসো তাহলে রাস্তাটা পড়বে তোমাদের ডান হাতে। আমরা আপার সোনাদাতে একটা হোমস্টেতে থাকবো, তার ডিটেলস আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। গাড়িটা কিন্তু বেশ কিছুটা গিয়ে এইখানেই থেমে গেল। এরপরে হোমস্টেতে যাওয়ার জন্য আমাদের একটুখানি পায়ে হেঁটে যেতে হয়েছিল। নর্থ বেঙ্গলের বেশিরভাগ হোমস্টেতে পৌঁছতে গেলেই শেষটা একটুখানি পায়ে হেঁটে যেতে হয়। সেটা অবশ্য কোনো চিন্তার বিষয় নয়, ওনাদের হোমস্টে থেকে লোক এসে তোমার মালপত্র নিয়ে যাবে, কিন্তু বেশিরভাগ হোমস্টেতেই আমি এরকম পায়ে হেঁটে পৌঁছেছি। আচ্ছা, তোমাদেরও কি এই একই রকম অভিজ্ঞতা? পৌঁছে গেছি। এই হচ্ছে এখন আমাদের দুদিনের আস্তানা। গেট দিয়ে ঢুকলেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাগান, বাঁদিকে রয়েছে বুদ্ধ মূর্তি। আর সামনে তাকিয়ে মনে হলো কি বলো তো, আমাদের থাকার আস্তানাটা বোধহয় একদম মেঘের মধ্যে। এই মেঘবাড়িতে 2 দিন মনে হচ্ছে ভালোই কাটবে আমাদের। আমরা ছিলাম 3 তলার একটা ঘরে, এরকম চওড়া বারান্দা আর তার সঙ্গে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডাবল বেডেড রুম। থাকার ব্যবস্থা কিন্তু এখানে বেশ ভালো। কিন্তু সবচেয়ে দুঃখের কথা কি বলো তো, এই হোমস্টেতে পৌঁছে দেখলাম চারিদিক মেঘে ঢাকা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। চারিদিকে শুধু মেঘ মেঘ আর মেঘ। যদিও সেটারও একটা আলাদা রকম অনুভূতি আছে, কিন্তু মনটা সত্যি একটু কিন্তু খারাপ হয়ে গেল আমার। হোমস্টের খাওয়া কিন্তু সব সময় খুব ভালো হয়। গরম ভাত, সঙ্গে মাখন, সমস্ত নিজেদের তৈরি শাকসবজি, টাটকা মাছ, পাঁপড় শাখা। হোমস্টের খাবার কিন্তু কোনো সময় খারাপ হয় না। আমার তো দারুণ লাগে খেতে। সকালে ঘুম থেকে উঠে দেখি একদম ঝকঝকে নীল আকাশ। সঙ্গে সঙ্গে একটা গাড়ি ঠিক করে ফেললাম। এখানে না 4 হুইলারের গাড়ি কিন্তু তোমাকে নিতেই হবে চটকপুর ওঠার জন্য। আর শুধুমাত্র চটকপুর নয়, শেষে আমি একটা এমন জায়গাতে নিয়ে যাব সেটা হয়তো তোমরা কল্পনাতেও ভাবতে পারবে না। চলো তাড়াতাড়ি জল খাবার খেয়ে বেরিয়ে পড়া যাক আজকে সারা দিনের জন্য। খুব জরুরি কথা, চটকপুর পৌঁছানোর আগে তোমাকে পেরোতে হবে ঘন জঙ্গল। এরকম সিকিউরিটি ফোর্সের কাছে তোমাকে দেখাতে হবে তোমার আধার কার্ড। তুমি কিন্তু সঙ্গে আধার কার্ড নিয়ে এসো। এখানে অনলাইন মানে নেটওয়ার্কের কোনো নামও নিশান নেই। তাছাড়া ভেতরে তোমাকে ড্রোন ক্যামেরা আর তাঁবু নিয়ে ঢুকতে দেয় না। আর রাস্তা অসম্ভব রকমের খারাপ। সেটা কেন, সেটা আমি পরে তোমাদেরকে বলছি বুঝিয়ে। উফ, রাস্তা তো নয়, শুধু বোল্ডার ফেলা। গাড়িটা পুরো নৌকোর মতো দুলছে, আর কত ছেলে মেয়ে আবার ট্রেক করে উঠছে তার মধ্যে দিয়ে।
রাস্তার দুদিকের দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর। কেমন মেঘ উড়ে যাচ্ছে দেখো। গাড়িটা চলতে চলতে সবুজের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে চটকপুরের গেট। এত কষ্ট করে ওপরে ওঠাটা মনে হচ্ছে যেন এবার সার্থক হলো। এখানে একটা স্যাংচুয়ারি আছে, সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চটকপুর। এর ভেতর দিয়ে লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ওরা একটা মন্দির দেখতে নিয়ে যায়। এই ঘন জঙ্গলে কিন্তু একা ঢোকার কেউ যেন চেষ্টা না করো, কারণ রাস্তা আমরা এখানে ঢুকলে হারিয়েই ফেলবো। ওই যে গাড়িটা আসে সেই ড্রাইভারজি গাইডের কাজ করে। এই লম্বা গাছগুলো শুধুমাত্র পাইন গাছ নয়, এগুলোকে বলা হয় ধুপি গাছ। মেঘ উড়ে যাচ্ছে, ঘন জঙ্গল। চটকপুর সত্যি কিন্তু মন কেড়ে নেওয়ার মতো জায়গা। প্রায় মিনিট 15 হেঁটে পৌঁছে গেলাম মন্দিরে। একটা বড় জলাশয় আছে এখানে, তার পাশে একটা শিবের মন্দির। লোকাল লোকেদের কথায় এই শিব মন্দির নাকি খুবই জাগ্রত, কিন্তু আমরা একটা উপরি জিনিসের দেখা পেলাম। এটা নাকি চিতাবাঘের পায়ের ছাপ। ওই জলাশয়ে নাকি বাঘমামা জল খেতে এসেছিল। এখানকার লোকেরা তো তাই বলল। যাই হোক, আমরাও দেখলাম সেটা। ওই যে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর এই হচ্ছে সেই শিব মন্দির। এটাই নাকি এখানকার খুব জাগ্রত শিব মন্দির। যাই হোক, জয় শিবশম্ভু। আমরাও দর্শন করলাম, তোমাদেরও করালাম তার সঙ্গে। সেই জন্য জঙ্গল থেকে বেরিয়ে এখানে বেশ কয়েকটা ছোট ছোট হোটেল আছে। খেলাম গরম গরম ম্যাগি আর কফি। কিন্তু সেই জন্য নয়, এই দেখো এই যে লাল বাড়িগুলো, এগুলো হচ্ছে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ। তোমরা যদি এরকম চটকপুরের মধ্যেই থাকতে চাও, একটা বাউন্ডারি এলাকার মধ্যে তোমাকে থাকতে হবে, ইকো ফ্রেন্ডলি ভিলেজ চটকপুর, এই ফরেস্ট বাংলোগুলো কিন্তু ইজ আ ভেরি গুড অপশন। আমি যদি আবার আসি কোনো দিনও, তাহলে এই বাংলোতে এসে একবার থাকার চেষ্টা করব। এবার নামার পালা। রাস্তা সত্যি খুব খারাপ, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কথা বলে একটা খুব ভালো জিনিস জানতে পারলাম। ওনারা নাকি ইচ্ছে করেই রাস্তা ভালো করেন না, যেহেতু সবাই তাহলে ছোট গাড়ি নিয়ে বাইক নিয়ে উঠে পড়বে, সেটা ওনাদের একদম পছন্দ নয়। খুবই ভাল লাগলো। মানে পশুদের শান্তির জন্য এইটুকুনি স্যাক্রিফাইস আমরা করতেই পারি। কিন্তু তোমরা কি বলো? নিচে নেমে এসে সোনাদাতে একটা বিরাট বড় মনেস্ট্রি আছে, সেটা দেখলাম। কিন্তু আসল আর একটা দেখার জিনিসের চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। দাঁড়াও, আগে মনেস্ট্রিটা একটুখানি দেখিয়ে নিই তোমাদেরকে। এটা হচ্ছে সামদ্রুপ দর্জে চলিং মনেস্ট্রি, সোনাদা। শান্ত সমাহিত বুদ্ধ মূর্তি, তলায় ঘিয়ের প্রদীপ জ্বলছে। কিছুক্ষণ নিজের সঙ্গে বসে সময় কাটানোর এ এক আদর্শ জায়গা। এইবার আসবে এই ব্লগের আসল চমক। আমরা হঠাৎ করে নামতে শুরু করলাম। নেমেই যাচ্ছি, চারিদিকে কোথাও কিচ্ছু নেই। প্রায় নেমে গেলাম সোনাদা থেকে 2000 ফিট নিচে। অপূর্ব একটা জায়গা। অনেক উঁচু থেকে পড়ছে একটা ওয়াটারফলস। এর নাম হচ্ছে ইন্দ্রিণী ওয়াটারফলস। লোকাল লোকেরা একে রেনবো ফলস বলেও চিহ্নিত করে। আমার দেখা নর্থ বেঙ্গলের হয়তো এটা একটা অন্যতম
সুন্দর ওয়াটারফলস। বর্ষাকালে বৃষ্টির পরে এর রূপ হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি বলো তো, এখানেও রয়েছে একটা হোমস্টে, ক্যাসকেড ইন। কত যে হোমস্টে রিমোট জায়গাতে আজকাল হয়ে গেছে, এখানে রাত্রিরে এসে থাকতে কেমন লাগবে তোমরাই একবার বলো তো। আমি তো কল্পনাও করতে পারছি না। সারা দিন ঘোরাঘুরির পরে একবার এসে দাঁড়ালাম সোনাদা স্টেশনের কাছে। সোনাদা স্টেশনটা তৈরি হয়েছে 1893 সালে। ভাবা যায় স্বাধীনতারও কত বছর আগে। রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা। হোমস্টেতে কিচেনের মধ্যে আগুন জ্বালানো হয়েছে। বললাম একটুখানি গরম গরম আলু ভাজা খাবো। আর রাত্রিরের ডিনারে ছিল চাউমিন, চিলি চিকেন আর আলু ভাজা, সঙ্গে ফ্রেশ কাটা স্যালাড। দিনটা আজকে ভালোই কাটলো বলতে হবে। আমার এবারের আস্তানা ছিল হিলটপ হাইডঅ্যাওয়ে হোমস্টে। এখানে ঘর ভাড়া শুরু 3000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তাছাড়া আপার ক্যাটাগরির রুমও আছে। আর পার হেড খাওয়ার খরচা মোটামুটি 500 টাকা মতো। শহরের কোলাহল থেকে দূরে এসে যদি অফবিট নর্থ বেঙ্গলের 2 দিন কাটাতে পারো, তাহলে এরকম হোমস্টেতে এসে তোমরা থাকতেই পারো। আর আমাকে অতি অবশ্যই জানিও যে এই অফবিট নর্থ বেঙ্গল আমার সঙ্গে ঘুরতে তোমাদের কেমন লাগলো। ভালো থেকো সবাই।